গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প বেড়া। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। বাড়ির ঠিক মাঝখানে উঁচু চাঁচের বেড়া, খুব লম্বা, মানুষের মাথা ছাড়িয়েও হাতখানেক উঁচু হবে। বেড়া ডিঙিয়ে কারো নজর চলবে না, অবশ্য যদি উঁচু কিছুর ওপর দাঁড়িয়ে নজর চালানো না হয়। নজর দেবার অন্য উপায় আছে, ফুটোতে চোখ পাতা। বাড়িটাকে সমান দুভাগ করেছে বেড়াটা। পশ্চিমের ভিটার লম্বা দাওয়া ভাগ করে, উঠান ভাগ করে, সদরের বেড়ার 4 হাত ফাঁকের ঠিক মাঝখান দিয়ে খানিক এগিয়ে বাড়িতে ঢুকবার এই ফাঁক আড়াল করতে দাঁড় করানো সামনের পর্দা বেড়াটার ঠিক মাঝখানে গিয়ে ঠেকেছে। আগে, প্রায় 7 বছর আগে, গোবর্ধন ও জনার্দনের বাপ অনন্ত হাতি যখন বেঁচে ছিল, তখন বাড়িতে ঢুকবার পথ ছিল একটা দক্ষিণ পূর্ব কোণে। এই পথের সামনেও বসানো ছিল একটা আড়াল করা পর্দা বেড়া। ভাগের সময় পথটা পড়েছিল জনার্দনের ভাগে। সদরের বেড়ার আর এক প্রান্তে, অর্থাৎ উত্তর পূব কোণে, বেড়া কেটে নতুন একটা প্রবেশ পথ করে নিতে অত্যন্ত অসুবিধা থাকায় গোল বেঁধেছিল। ঢুকবার বেরোবার পথই যদি না থাকল, বাড়ির এমন ভাগ দিয়ে সে কি করবে? গোবর্ধন প্রতিবাদ জানিয়েছিল। মালিকদের মানতে হয়েছিল যে তার আপত্তি সঙ্গত। অনেক মাথা ঘামিয়ে তারপর সালিশরা, যাদের প্রধান ছিলেন সদরের সেরেস্তাদারের বাবা প্রাণধন চক্রবর্তী জ্যোতির্বিদ্যাভূষণ, ব্যবস্থা দিয়েছিলেন ভাগের বেড়ার দুপাশে সদর বেড়া 2 হাত করে কেটে 2 অংশের ঢুকবার বেরোবার পথ করা হোক, আর পুরানো পর্দা বেড়া তুলে এনে স্থাপন করা হোক এই বিভক্ত পথের সামনে। কারণ ও বেড়াটাও 2 ভাইয়ের বাপের সম্পত্তি, অতএব দুজনের ওতে সমান অধিকার। জনার্দন আপত্তি করে বলেছিল, আড়াল করা বেড়া সরালে সদর বেড়ার কোণের পুরনো পথের ফাঁকে রাস্তার লোক যে তার বাড়ির বৌঝিদের দেখতে পাবে, তার কি হবে? সে এমন কি অপরাধ করেছে যে গাঁটের পয়সা খরচ করে তাকে বন্ধ করতে হবে বেড়ার ফাঁক? রীতিমতো সমস্যার কথা। সালিশরা যখন মীমাংসা খুঁজতে মাথা ঘামাচ্ছেন, গোবর্ধন উদার ও উদাসভাবে বলেছিল, 3 হাত বেড়ার ফাঁক বন্ধ করার পয়সা খরচ করতে যদি জনার্দনের আপত্তি থাকে, সে এদিকের অংশ নিক। সদর বেড়ার ফাঁকের অসুবিধা ভোগ করতে গোবর্ধন রাজি আছে। অনেক তর্ক বিতর্কের পর সালিশরা হঠাৎ সমস্যাটার চমৎকার মীমাংসা আবিষ্কার করেন। কেন? দুপাশে 2 হাত করে পথ করতে সদর বেড়ার মাঝখানে 4 হাত অংশ তো কাটতেই হবে। তাই দিয়ে অনায়াসে বন্ধ করা যাবে জনার্দনের অংশের সদর বেড়ার পুরনো ফাঁক। এমনি দুর্যোধনী জেদি হিংসার চুলচেরা ভাগাভাগির প্রতীক হয়ে ভাগের বেড়াটি দাঁড়িয়ে আছে 7 বছর। অনন্ত হাতি শ্রাদ্ধের 10 দিন পরে বেড়াটা উঠেছিল। আদালত, কুরুক্ষেত্রে তারপর যত লড়াই হয়ে গেছে 2 ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে, যত হাতাহাতি গালাগালি হয়ে গেছে বাগানের ফল, পুকুরের ঘাট, গাছের মরা ডালের ভাগ নিয়ে, তারও যেন প্রতীক হয়ে আছে এই বেড়াটি। জীর্ণ হয়ে এসেছে বেড়াটা। এখানে ওখানে মেরামত হয়েছে, আর এখানে পড়েছে মাটির চাবড়া, ওখানে গোঁজা হয়েছে ন্যাকড়া, সেখানে সাঁটা হয়েছে কাগজ। বেড়ার ফুটোয় চোখ রেখে উঁকি মারা চলত দুপাশ থেকেই। হঠাৎ গোবর গোলা জল বেড়া ডিঙিয়ে এসে পড়ত গায়ে। গোবর্ধনের মেয়ে পরিবালা একদিন চোখ পেতে আছে বেড়ার ফুটোয়। জনার্দনের মেয়ে তাকে তাকে থেকে একটা কঞ্চি সেই ফুটো দিয়ে চালান করে দিল তার চোখের মধ্যে। চোখ যায় যায় হলো পরিবালার, মাথা ফাটে ফাটে হলো গোবর্ধন ও জনার্দন 2 ভাইয়ের। কদিন পাড়ায় কান পাতা গেল না 2 বাড়ির মেয়েদের গলাবাজিতে। বেড়ায় কাঁথা কাপড় শুকোতে দিলে অদৃশ্য হয়ে যেত। এঁটো কাঁটা নোংরা ছেলেমেয়ের মল বেড়া ডিঙিয়ে পড়ত এক পাশ থেকে অন্য পাশের। এ পাশের পুঁই বেড়া বেয়ে উঠে ও পাশের আয়ত্তে একটি ডগা একটু বাড়ালেই টেনে যতটা পারা যায় ছিঁড়ে নেওয়া হতো। বেড়া ডিঙিয়ে অহরহ আসা যাওয়া করত সমালোচনা, মন্তব্য, গালাগালি, অভিশাপ।
চেরা বাঁশের বেড়াটাকে মাঝে রেখে এমন একটানা শত্রুতা চলত দুপাশের দুটি পরিবারের মধ্যে যে সময় সময় মনে হতো কবে বুঝি ওপাশের চালা পুড়িয়ে দেবার ঝোঁক সামলাতে না পেরে এপাশে নিজের চালাতেই আগুন ধরিয়ে দেয়। গোলমাল এখনো চলে, বিদ্বেষ এখনো বজায় আছে পুরো মাত্রায়, তবে গোড়ার দিকের মতো খুঁটিনাটি তুচ্ছ ব্যাপার নিয়ে অহরহ হাঙ্গামা চলে না। গায়ে পড়ে সহজে কেউ ঝগড়া বাঁধায় না। ঢিলটি মারলে যে পাটকেলটি খেতে হবে দুপাশের মানুষগুলি সেটা হাড়ে হাড়ে টের পেয়ে সংযম অভ্যাস করতে বাধ্য হয়েছে। আক্রমণাত্মক হিংসা কমে এসে এখন দাঁড়িয়েছে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা, উপেক্ষা, অবহেলাত্মক মনোভাবে। খোঁচাবার ও গায়ের ঝাল ঝাড়বার প্রক্রিয়াও ক্রমে ক্রমে বেশ কৌশলময় ও মার্জিত হয়ে উঠেছে। এপাশে ছেলেমানুষ কানাই মাঝের বেড়ার মাহাত্ম্য ভুলে ওপাশে সমবয়সী বলায়ের সঙ্গে খেলতে গেলে শত্রুপক্ষের ছেলেকে আয়ত্তে পেয়েও ওপাশের কেউ তাকে ধরে পিটিয়ে দেয় না, আচ্ছা করে মার দেওয়া হয় বলাইকে। এপাশ থেকে হাঁক ওঠে, কানাই। কানাই এলে তাকে চড়চাপড় মেরে উচ্চ কণ্ঠে প্রশ্ন করা হয়, ও বাড়ি মরতে গেছিলি কেন রে, বেহায়া পাজি বজ্জাত। ওপাশ থেকে জবাব আসে বলাইয়ের প্রতি আরও জোর গলার শাসানোতে, ফের যদি ও বাড়ির কারোর সঙ্গে তুই খেলিস হারামজাদা নচ্ছার। দুপাশেই ছেলে মেয়ে আছে, হাজার বলে তাদের বোঝানোও যায় না যে বেড়ার ওপাশ যেতে নেই। ছেলেমেয়েরা তাই নিরাপদ থাকে, তবে কুকুর বেড়ালের রেহাই নেই। এপাশের বেড়াল ওপাশে হাঁড়ি খেতে গেলে তার রক্ষা থাকে না। দুপাশের হাঁড়ি যখন প্রায় শূন্য থাকছে দুর্ভিক্ষের দিনে, জনার্দনের ছেলে চন্দ্রকুমারের বউ রানীবালার পোষা বিড়ালটা মেও মেও করে বেড়াচ্ছে খিদেই কাতর হয়ে। গোবর্ধন একদিন কোথা থেকে জোগাড় করে নিয়ে এলো আধ সেরি একটা রুই মাছ। মাছ দেখে খুশি হয়ে হাসি ফুটল সবার মুখে। দুমুঠো চাল সেদিন নেওয়া হলো এই উপলক্ষে। গোবর্ধনের ছেলে সূর্যকান্তের বউ লক্ষ্মীরানী আঁশ বটি পেতে কুটতে বসল মাছ। মাছ কাটা শেষ হয়েছে। কাছে দাঁড়িয়ে সূর্যকান্ত বউয়ের দিকে গোড়ায় যেমন তাকাতো, প্রায় সেই রকম সপ্রেম দৃষ্টিতে তাকিয়ে আছে মাছের দিকে। কোথা থেকে রানীবালার আদুরে বিড়াল এসে এক টুকরো মাছ মুখে তুলে নিল। মাছ কাটা বটিটা তুলেই সূর্যকান্ত বসিয়ে দিল এক কোপ। রানীবালার আদুরে বিড়াল একটা আওয়াজ পর্যন্ত না করে মরে গেল। মাছের টুকরোটা মুখ থেকে খসে পড়ায় লক্ষ্মীরানী সেটা তুলে রাখল চুপড়িতে। পথের ধার থেকে মরা বিড়ালটা কুড়িয়ে নিয়ে গেল চণ্ডী বসাক। চাল ছিল না কিছু ঘরে তার, একটু নুন আর একটু হলুদ লঙ্কা ছিল। ঘুরে ঘুরে হত্যা দিয়ে দুটি খুদকুড়ো চণ্ডী জোগাড় করে নিয়ে এলো। ঝালঝাল বিড়ালের মাংস দিয়ে সেদিন সে দুবেলা ভোজ খেল সপরিবারে। হত্যাকাণ্ডের খবরটা রানীবালা পেল পাঁচুর মার কাছে। ও বাড়িতে পাঁচুর মা দুটি চালের জন্য গিয়েছিল। অনেকক্ষণ ধন্না দিয়ে থেকেও পর্যন্ত পায়নি। নিজের চোখে সে ঘটনাটা দেখেছে আগাগোড়া। এ কি কাণ্ড মা, ছেলে মেয়ে নিয়ে ঘর করিস, হিংসে করে মা ষষ্ঠীর বাহনকে মারলি, একাদশীর দিন এত শত্রুতা। দুটি চাল দিবি বউ? দে মা দুটি চাল। বিড়াল ছানা দেব তোকে একটা, তোর পায়ে ধরে খুঁদ কুড়ো যা হোক দুটি দে। কোথা পাবো গো? চাল বাড়ন্ত, খুদকুড়ো সাউরি আগলে আছে বলে বিড়ালের শোকে রানীবালা কাঁদতে থাকে। বাড়ির সকলের কাছে নালিশ জানায়। সামলাতে না পেরে ডুকরে কেঁদে ওঠে, অভিশাপও দিয়ে বসে ওপাশের খুনেদের। ছেলেবেলা থেকে রানীবালা বিড়াল পুষতে ভালোবাসে। কত পোষা বিড়াল তার মরে আর হারিয়ে গেছে। ও বাড়ির লোক হত্যা না করলে হয়তো বিড়ালটার জন্য এত শোক আর হতো না। কিন্তু এমনই অবাক কাণ্ড, এই নিয়ে কুরুক্ষেত্র বাঁধানোর বদলে জনার্দন তাকেই ধমক দিয়ে বলল, আহ, চুপ করো বাছা, বাড়াবাড়ি করো না। চন্দ্রকান্ত প্রায় ধমকের সুরে বলল, তোমার বিড়াল যায় কেন চুরি করে খেতে? রানীবালা হক চকিয়ে যায়, ভেবে পায় না ব্যাপারখানা কি। রাগে অভিমানে তার গা জ্বালা করে, ভাবে না খেয়ে শুয়ে থাকবে, কিন্তু ভরসা পায় না।
কারো পেট কলমি শাক সেদ্ধ দিয়ে দুটি ভাত খেয়ে ভরে না। কেউ যদি তাকে খাওয়ার জন্য সাধাসাধি না করে, সে না খেয়ে গোসা করে শুয়ে থাকলেও চন্দ্রকান্ত তাকে ব্যাপারটা বুঝিয়ে দেয়। পুলপাড়ের জমিটা না বেচে আর উপায় নেই। গোবর্ধন ও জনার্দন দুজনে মিলে না বেচলে জমিটা বেচবারও উপায় নেই। কাল দুজনে পরামর্শ করে ঠিক করেছে প্রাণধন চক্রবর্তীকে জমিটা বেচে দেবে। এখন কোনো কারণে গোবর্ধন বিগড়ে গিয়ে বেঁকে বসলে মুশকিল হবে। ঝগড়াঝাটি করো না, খবরদার, কদিন মুখ বুজে থাকো। বিড়াল মারার সময় গোবর্ধন উপস্থিত ছিল না। ফিরে এসে ব্যাপার শুনে সেও অসন্তুষ্ট হয়ে সূর্যকে বলে, একটু কাণ্ডজ্ঞান নেই তোদের? এমনি করে ফ্যাকড়া বাঁধাও, ব্যাস, জমি বেচাও খতম। খেয়েও তখন কচু পোড়া সিদ্ধ করে। খবরদার কেউ ঝগড়া করবে না ওদের সাথে, মুখ বুজে থাকো কদিন। 7 বছরের শত্রুতা স্বার্থের খাতিরে একদিনে হঠাৎ স্থগিত হয়ে গেল। দুপারেই কটু কথা যদি বা কিছু বলা হলো চুপি চুপি, চাপা গলায় নিজেদের মধ্যে। এপার কথা বলল না বটে ওপারের সঙ্গে সোজাসুজি, কিন্তু ওপারকে শোনাবার জন্যই এপার চেঁচালো, ও কানাই, ওদের বেগুন খেতে গরু ঢুকেছে রে। ওপারও চেঁচালো এপারকে শুনিয়ে, ও বলাই, ওদের পুঁটু পুকুর পাড়ে একলা গেছে রে। আমতলায় কানাই বলাইকে খেলতে দেখে কোনো পার কিছু বলল না। এপারের ছেলে ওপারে যাওয়ায় ওপারের ছেলে চর খেল না। লক্ষ্মীরানীর বিড়াল প্রায় সারাটা দুপুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে রইল ওপরের দাওয়ার কোণে জড়ো করা ছেঁড়া চটে। হাতটা মনটা বারবার নিষ্পিস করে উঠলেও রানীবালা পর্যন্ত তাকে কিছু বললে না। ওপারের পুঁই গাছের সতেজ ডগাটি লক লক করে বাতাসে দুলতে লাগলো এপারের এলাকায়। কথা যা বলা বলি হলো 3 দিনে দুপারের মধ্যে, তা শুধু গোবর্ধন আর জনার্দনের জমি বিক্রি নিয়ে গম্ভীর নৈবর্তিক কথা। তবু এভাবেও তো 7 বছর তারা কথা বলেনি। দলিল রেজিস্ট্রি করিয়ে টাকা পাবার দিন সকালে বেড়ার এপার থেকেই গোবর্ধন বলে, কখন রওনা হবে জনা? এই খানিক বাদেই জবাব দিয়ে একটু থেমে জনার্দন যোগ দেয়, ফেলনার জ্বরটা বেড়েছে। ফেলনা রানীবালার ছেলে। একসাথে বেরোয় দুজনে। জনার্দন ডাক দিয়ে নিয়ে যায় গোবর্ধনকে। একসাথে বাড়ি থেকে বেরোবার কোনো দরকার অবশ্য ছিল না। চক্রবর্তীর বাড়ি হয়ে তারা সাব রেজিস্ট্রারের অফিসে রওনা হবে। একে একে গিয়ে সেখানে জুটলেও চলতো। কিন্তু 7 বছর বিবাদ করে আর দাঁত মুখ খিঁচিয়ে কাটাবার পর দুভাই যখন শান্তভাবে কদিন ধরে কথা বলে, তখন কি আর দরকার আছে অত হিসেব করে সব কাজ করার? দুজনে চলতে থাকে একরকম নির্বাক হয়েই। মাঝে মাঝে এ ওর মুখের দিকে তাকায় আর চোখে। 7 বছর দুজনের বয়স যেন 20 বছর বেড়ে গেছে সংসারের চাপে। দুর্ভিক্ষের গত 2 বছরেই যেন বেশি বেড়েছে। ভবিষ্যতে আরও কি আছে ভগবান জানেন। দরটা সুবিধা হলো না, উপায় কি? ডবল দরে এমন জমি মিলবে না। ঠিক লতিফের সেচা জমির চেয়ে ভালো ফসল দিয়েছে গতবার। গোবর্ধন এক গাছতলায় দাঁড়িয়ে পড়ে। শোন বলি জনা, না বেচলে হয় না জমিটা। এক কাজ করি আয়, না বেচে বাঁধা রাখি, পারি তো ছাড়িয়ে নেব দুজনে মিলে। চক্রবর্তী মশাই কি রাজি হবে? রাজি না হয় তো মধুসার কাছে বাঁধা দেব, নয়তো রথতলার নিকুঞ্জকে। বেচে দিলে তো গেল জন্মের মতো, যদি রাখা যায়। গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবর্ধন ও জনার্দন, অনন্ত হাতির 2 ছেলে, কথাটা বিচার ও বিবেচনা করে দেখতে থাকে। দেখে লোকের মনে হয় যেন আলাপ করছে দুটি স্যাঙ্গাত। এদিকে জ্বর বাড়তে বাড়তে ফেলনার যায় যায় অবস্থা হয় দুপুরবেলা। চাঁচের বেড়া থাকলেও ওপারে সব টের পায় সবাই। সূর্যের মা ইতস্তত করে অনেকক্ষণ। ফিসফিস করে সূর্য আর লক্ষ্মীকে জিজ্ঞেস করে কয়েকবার, যাব নাকি? তারপর বেলা পড়ে এলে সতীরানীর বিনুনি কান্না শুনে হঠাৎ মনস্থির করে 7 বছর পরে
সূর্যের মা বেড়ার ওপারে যায়, আস্তে আস্তে গিয়ে বসে ফেলনার শিওরে চাঁদের মার পাশে। সন্ধ্যার আগে ফেলনা মারা গেলে মরা কান্না শুনে এপারের বাকি সকলেও হাজির হয় ওপারে। 7 বছরে 5 বার মরা কান্না উঠেছে জনার্দনের অংশে, কিন্তু গোবর্ধনের অংশ থেকে বেড়া পেরিয়ে কেউ কখনো আসেনি। 7 বছর পরে আজ বেড়ার দুদিকের মেয়েরা বেড়ার একদিকে হয়ে একসঙ্গে কাঁদতে আরম্ভ করে। চাঁদ শোকের নেশায় পাগলের মতো কাণ্ড আরম্ভ করলে সূর্য তাকে ধরে রাখে। একটু রাত করে গোবর্ধন ও জনার্দন যখন বাড়ি ফেরে, তখনও দেখা যায় ওপারের প্রায় সকলেই রয়েছে এপারে। ওপারের ছেলে মেয়েগুলো ঘুমিয়ে পড়েছে এপারের মাদুরে কাঁথায়, এপারের ছেলে মেয়েগুলির সঙ্গে। তাই বলে যে খিটিমিটি ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেল দুপারের মধ্যে চিরদিনের জন্য, উঠানের মাঝখানে পুরনো চাঁচের বেড়াটা থেকেও রইল না, তা নয়। মানুষ তাহলে দেবতা হয়ে যেত। তবে পরের আশ্বিনের ঝড়ে পচে বেড়া পড়ে গেলে সেটা আবার দাঁড় করাবার তাগিদ কোনো পারেরই দেখা গেল না। বেড়াটা ভেঙে জ্বালানো হতে লাগলো দুপারেরই উনানে। দুপারের ঝাঁটার সঙ্গেও সাফ হয়ে যেতে লাগলো বেড়ার টুকরোর আবর্জনা। শেষে একদিন দেখা গেল দাওয়ার বেড়াটি ছাড়া উঠানে বেড়ার চিহ্নও নেই। বাড়ির মেয়েদের ঝাঁটায় দুটির বদলে একটি উঠান তকতক করছে।